আজ 11ই নভেম্বর, যার উদ্দেশ্যে আমরা সকলেই সমবেত হয়েছি। তাই গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পিটিটিআই এর পক্ষ থেকে আজ জাতীয় শিক্ষা দিবসের দিনে মৌলানা আবুল কালাম আজাদের প্রতি জানায় শ্রদ্ধার্ঘ, শতকোটি প্রণাম। হিন্দু মুসলমান সম্প্রীতির প্রবক্তা, জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের বিরোধী, ভারত রত্নে ভূষিত, স্বাধীন ভারতবর্ষের শিক্ষা বিস্তারে যার উজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে আজ জাতীয় শিক্ষা দিবস উদযাপন হচ্ছে। সেই মহাপুরুষ কে আমরা এখন সম্মান জানাবো। তাকে সম্মান জানানোর জন্য বা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য প্রতিষ্ঠানের অধ্যাপক কাজী মোকাদ্দার হোসেন মহাশয়কে আহ্বান জানাচ্ছি। আজ জাতীয় শিক্ষা দিবসে আমি শ্রদ্ধেয় মৌলানা আবুল কালাম আজাদকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি এবং এখানে উপস্থিত সকলকে যথাযথ সম্মান প্রদর্শন করে শুরু করছি। আজ 11ই নভেম্বর, ঠিক আজকের দিনই 1888 সালে মৌলানা আবুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। আর এই জন্মদিনটি জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয় বা উদযাপন করা হয়। তিনি ছিলেন একজন দার্শনিক, কবি, শিক্ষাবিদ এবং সর্বোপরি একজন রাজনীতিবিদ। তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার রূপকার বা প্রধান স্থপতি। বাল্য বয়স থেকেই তার শিক্ষার প্রতি ছিল বিশেষ টান। তিনি কি পরিমাণ ব্যক্তিত্বের অধিকারী তা আমরা জানতে পারি মাত্র 12 বছর বয়সে তিনি আল মিসবাহ নামে একটি পত্রিকার সম্পাদনা করতেন, মাত্র 12 বছর বয়সে। এরপর তিনি আরো অনেক পত্রিকার সম্পাদনা করেছিলেন বা প্রকাশ করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল আল হিলাল। তার রাজনীতি জীবন শুরু হয় জাতীয় কংগ্রেসের হাত ধরে। তিনি মাত্র 35 বছর বয়সে জাতীয় কংগ্রেসের সভাপতি পদ অলঙ্কৃত করেন এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন যে সমস্ত জাতীয় আন্দোলনগুলো হয়েছিল সেখানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন বা প্রথম সারির নেতা ছিলেন, যেমন অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, তারপরে আইন অমান্য আন্দোলন প্রভৃতি। এবং জাতীয় কংগ্রেসের পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও হিন্দু মুসলিমের মধ্যে যাতে ঐক্য বজায় থাকে সে ব্যাপারে সদা সতর্ক ছিলেন এবং সচেষ্ট হয়েছিলেন। তিনি স্বাধীন ভারতবর্ষে এমন একটা সময় শিক্ষা মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন যেখানে তৎকালীন ভারতবর্ষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জীবন, বিশেষত অর্থনৈতিক জীবন এমন একটা অবস্থায় ছিল, এক কথায় যাকে বলা হয় ভঙ্গুর। সেই অবস্থাতেও তিনি ভারতবর্ষের শিক্ষা কাঠামোকে একটা শক্তপোক্ত ভিত্তির মধ্যে দাঁড় করিয়েছিলেন বা চেষ্টা করেছিলেন এবং অনেকাংশে তিনি সেটা সচেষ্ট হয়েছিলেন। শিক্ষামন্ত্রী হিসাবে তিনি প্রথম যেটা করতে চেয়েছিলেন দরিদ্র ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা এবং অবৈতনিক এবং সার্বজনীন প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা এবং বৃত্তি শিক্ষা বা কারিগরি শিক্ষার উপরে তিনি জোর দিয়েছিলেন। এক কথায় বা বস্তুতপক্ষে তিনি চেয়েছিলেন এমন একটা শিক্ষার ভিত্তি স্থাপন করতে যার মধ্যে দিয়ে প্রকৃত মানব সম্পদ উন্নয়ন ঘটানো যায়। আমরা জানি যে
একমাত্র শিক্ষাই পারে ব্যক্তিকে বা একজন শিক্ষার্থীকে বা একজন সমাজের ব্যক্তিবর্গকে প্রকৃত মানব সম্পদে পরিণত করতে। তাই তিনি চেয়েছিলেন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাতে প্রকৃত মানব সম্পদের উন্নয়ন ঘটানো যায়। তিনি সর্বপ্রথম ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় গণতন্ত্রীকরণ বা গণতন্ত্রের যা ধারণাটা শিক্ষার ক্ষেত্রে সেটা তিনি আনার চেষ্টা করেছিলেন বা জোর দিয়েছিলেন। এছাড়া শিক্ষাগত যে দৃষ্টিভঙ্গি তারও পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। তার শিক্ষামন্ত্রীর দায়িত্বকালে শিক্ষা মন্ত্রণালয় 1951 সালে আইআইটি এবং 1953 সালে ইউজিসি প্রতিষ্ঠা করেন। এছাড়াও তার শিক্ষামন্ত্রী থাকাকালীন ইউনিভার্সিটি কমিশন, অল ইন্ডিয়া কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন কমিশন, অ্যাডাল্ট এডুকেশন বোর্ড, এছাড়াও কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ প্রভৃতি মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এছাড়াও তার শিক্ষামন্ত্রী থাকাকালীন অসংখ্য প্রতিষ্ঠানের তার নাম অনুসারে নামকরণ করা হয়, যেমন নয়াদিল্লিতে আজাদ মেডিকেল কলেজ, হায়দ্রাবাদে আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়, মৌলানা আজাদ কলেজ, কলকাতায় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরকম অজস্র বিদ্যালয় বা প্রতিষ্ঠান তার নামকরণে করা হয়েছিল। সবশেষে আমি বলবো তার যে জীবন বা জীবনাদর্শন শিক্ষা ক্ষেত্রে এবং ভারতবর্ষের জাতি গঠনের ক্ষেত্রে তার যে বিভিন্ন কার্যকলাপ তার দ্বারা আমরা সকলেই অনুপ্রাণিত হব, পাশাপাশি আমাদের আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে, এই বিষয়ে আমি যথেষ্ট আশাবাদী। নমস্কার। আমরা প্রত্যেককেই আশাবাদী, শুধু আমরাই নই, আমি, তুমি, তোমরা সকলে। আন্তর্জাতিক দৃষ্টিপটে যখন ঝড়ঝঞ্ঝা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল, সারা দুনিয়ার শান্তিবাদীর শান্তি রক্ষার কাজে তখন এই মানুষটাকে খুব প্রয়োজন হয়েছিল নেতা হিসেবে দেখবার। তাই এখন সেই নেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এই প্রতিষ্ঠানের শিক্ষক সুমন মুখার্জি মহাশয়। প্রথমেই এখানে উপস্থিত সমস্ত আমার গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করছি। আবুল কালাম মহিউদ্দিন আহমেদ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তিনি মৌলানা আবুল কালাম আজাদ নামে অধিক পরিচিত ছিলেন, যদিও তার ছদ্মনাম ছিল আজাদ। মৌলানা আজাদ ইসলামী ধর্মশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন এবং তরুণ বয়সেই তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির প্রবক্তা ছিলেন এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের বিরোধিতা তিনি কিন্তু করেছিলেন। এমনকি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে সামরিক শাসন ও পাকিস্তান ভাগ সম্পর্কেও তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। 1992 সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়েছিল। স্বাধীন ভারতে শিক্ষা বিস্তারে তার উজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে তার জন্মদিনটি সারা দেশে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবং তার সম্বন্ধে আরো কিছু কথা বলে রাখি। তরুণ বয়স থেকে মৌলানা আজাদ উর্দু ভাষায় কবিতা এবং ধর্ম ও দর্শন সংক্রান্ত নিবন্ধ রচনা করতে শুরু করেন। তিনি সাংবাদিকতা পেশা গ্রহণ করে ব্রিটিশ শাসনের সমালোচনা করেন
এবং ভারতীয় জাতীয়তাবাদকে সমর্থন জানান। পরে আজাদ খিলাফত আন্দোলনে নেতৃত্ব দানও করেছিলেন। সেই সময় তিনি ওই খিলাফত আন্দোলনের সময় তিনি মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন। এবং আরো বলে রাখি, আজাদ 1919 সালে রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজির অহিংস অসহযোগের ধারণায় অনুপ্রাণিত হয়ে অসহযোগ আন্দোলন সংগঠনে একজন সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন এবং 1923 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন। তিনি শুধু সভাপতি নির্বাচিত হননি, তিনি ছিলেন কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি। এছাড়াও বলে রাখি, 1931 সালে মৌলানা আজাদ ধারাসন সত্যাগ্রহ শুরু করেন। এই সময় তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা হয়ে ওঠেন। এবং একটা উল্লেখযোগ্য দিকের কথা বলে রাখি, তিনি ভারতের ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক ধ্যান ধারণা এবং হিন্দু মুসলমান সম্প্রীতির কথা প্রচার করেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি 5 বছর কারারুদ্ধ ছিলেন, অর্থাৎ 1940 থেকে 1945 সাল পর্যন্ত। যে সকল ভারতীয় মুসলমানদের জন্য পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবির বিরোধিতা করেছিলেন, তাদের মধ্যে উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন মৌলানা আজাদ। তিনি ভারতের অন্তর্বর্তী সরকারেরও মন্ত্রিত্ব করেছিলেন। দেশভাগের জাস্ট পরেই আগে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি হিন্দু মুসলমান সম্প্রীতির প্রচেষ্টা চালান। স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে তিনি বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালু করেন। এবং পরিশেষে বলে রাখি, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্থাপন করেন। তাকে আরেকবার আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই সকল মহাপুরুষদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমাদের স্মরণে থাকেন এবং শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা হয়ে থাকে। আজ বিশেষ একটা দিন, যেহেতু আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পিটিটিআই, শিক্ষক শিক্ষিকা হব এই ভাবনা নিয়েই যুক্ত হয়েছে। তাই আজ জাতীয় শিক্ষা দিবসের দিনে সেই মানুষটিকে শ্রদ্ধার্ঘ নিবেদন করব না, এ তো হতে পারে না। তাই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যাপক রাজদীপ খাঁ মহাশয়কে আহ্বান জানাচ্ছি তার শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য। সুপ্রভাত। আমার সকল শিক্ষক শিক্ষিকা, সকল শিক্ষার্থী, আজ আমরা উপস্থিত হয়েছি ফিজিক্যালি এবং ভার্চুয়ালি সভার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়ের শ্রদ্ধার্ঘ নিবেদন। আমি প্রথমেই মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়ের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। আজ আমরা শিক্ষক শিক্ষার্থী গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পিটিটিআই প্রতিষ্ঠানে সমবেত হয়েছি এনসিটিই এবং এমএইচআরডি এর নির্দেশ অনুসারে তার জন্মদিবস উদযাপনে এবং মাননীয়
প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর জন্মদিবসটিকে জাতীয় শিক্ষা দিবস হিসাবে উদযাপন করার উদ্দেশ্যে মূলত এই বিখ্যাত মানুষটির জন্মগ্রহণ করেছেন মক্কার, যখন বর্তমানে যেটা সৌদি আরব, সেই সৌদি আরবের মক্কায় 11ই নভেম্বর 1888 খ্রিস্টাব্দে। এই মানুষটি তার শৈশব, তার কৈশোর, তার প্রাপ্তবয়স্কতা সমস্তটাই দেশ এবং দেশীয় সংস্কৃতির ওপর তিনি উৎসর্গ করেছেন। আমরা দেখতে পাই তার জীবনাবলী যে ঘাটলে আমাদের পরাধীন ভারতবর্ষে তার কতখানি অবদান ছিল। আমরা দেখতে পাই বর্তমান সমাজে যে হিংসা, সম্প্রীতির ভেদাভেদ, সেই সম্প্রীতির ঐক্য হিন্দু মুসলিম এবং সমস্ত সম্প্রদায়, মূলত হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঐক্যে তার অবদান কতখানি। মৌলানা আবুল কালাম আজাদ মহাশয় উদ্দেশ্যে আজ আমরা এখানে সমবেত হয়ে আমরা সেই মানুষটির শ্রদ্ধার্ঘ্য নিবেদনে জাতীয় সাক্ষরতা মিশনের যে স্লোগান ছিল ডক্টর লাভেকের, আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই স্লোগানের কার্যকরী করার জন্য আবেদন জানাচ্ছি। ইচ ওয়ান টিচ ওয়ান, আগে তোমরা শেখো এবং নিজে শিক্ষিত হওয়ার পর ভারতবর্ষের যে এখনো পর্যন্ত নিরক্ষরতা গ্লানি রয়েছে, সেই নিরক্ষরতা গ্লানিটাকে ভারতবর্ষ থেকে মুছে দেওয়া হোক। আমরা জেনেছি ভারতবর্ষের বুকে বহু কমিশন হয়েছে। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন পরাধীন ভারতবর্ষে, সেই সনদ আইন থেকে বলতে গেলে এই শিক্ষা কমিশনের শুরু। স্বাধীন ভারতবর্ষে আমরা প্রথম শিক্ষা কমিশন পেয়েছি রাধাকৃষ্ণ কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন। আরো পরবর্তীকালে আমরা মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি, পবিত্র কমিশন, সাক্ষরতা মিশন, অশোক মিত্র কমিশন, অনেক কমিশন পড়ছি। আবার বর্তমানে নতুন জাতীয় শিক্ষানীতি আসতে চলেছে আমাদের মধ্যে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমাদের সংবিধান, সেই সংবিধানের 45 নম্বর ধারা অনুযায়ী, যা কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক এবং অবৈতনিক করতে হবে। আজ যদি তাই হতো তাহলে আমরা 1960 সালের পর থেকে কোন রকম ভারতবর্ষের বুকে নিরক্ষর ভারতবাসীকে জন্ম নিতে দেখতাম না। বারবার শিক্ষা কমিশন করেছি, 1964 সালে শিক্ষা কমিশন করেছি, কোঠারি কমিশন, ভারতের শিক্ষা কমিশন। সেই শিক্ষা কমিশনেও জোর দেওয়া হয়েছে আমাদের সংবিধানের সেই ধারাটিকে। 1968 সালে জাতীয় শিক্ষানীতি যে হয়েছিল তার 50%, 50% আমরা কার্যকরী করতে পারলাম, ব্যর্থ হলো। পুনরায় আবার 1986 সালে আবার জাতীয় শিক্ষানীতি আমরা তৈরি করলাম ভারতবাসীর উদ্দেশ্যে। এই 1986 সালের জাতীয় শিক্ষানীতি সেখানেও প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হলো। বারবার করা হলেও আমরা কার্যকরী করতে পারছি না। এখনো বিভিন্ন কারণে গ্রাম বাংলার বুকে, শহরের আনাচে কানাচে
বহু নিরক্ষর ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। সাধারণত শিক্ষা তো দূরের কথা, তাদের কাছে যেটা মানুষের প্রথম চাহিদা, অন্নের চাহিদা, সেই অন্নের চাহিদাই এখনো পৌঁছায়নি। আমাদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা অনেক দিকে অনেক অর্থ ব্যয় করি, অনেক অপচয় করি। আমরা শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাকর্মীবৃন্দ প্রত্যেকে এসে মিলিত হয়ে আমাদের ভারতবর্ষকে নিরক্ষরতার গ্লানি থেকে ঘুচিয়ে দিতে হবে। আমি আজকে আমাদের প্রত্যেক শিক্ষার্থীর উদ্দেশ্যে এ কারণে নিজে শিক্ষিত হও এবং একজন নিরক্ষর ব্যক্তিকে সাক্ষর করার দায়িত্ব নাও। স্বাক্ষর বলতে সংজ্ঞা আছে আমাদের এখানে। স্বাক্ষর বলতে সেই ছবির মতো যে অক্ষর যায় না ঠিক মতো, ইংরেজি লেটার যায় না, শুধু মানে সই নয়, সই করা নয়, সেই স্বাক্ষর নয়। স্বাক্ষর বলতে কার্যকরী সাক্ষরতা, 3R সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞানে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা অবশ্যই এই 3R সম্পর্কে প্রত্যেকেই অবহিত আছি। 3R কি? একটা হচ্ছে গণিত। গণিতটা কি? দরকার পড়ে না আমাদের ত্রৈরাশিক, পরিমিতি, বীজগণিতের এই যে জ্ঞান, গণিতের জ্ঞান, এই গণিতের জ্ঞান আমাদের সামাজিক আচরণে দরকার পড়ে না। বাসে যেতে গেলে আমাদের পয়সা বের করতে হয়, অর্থাৎ টাকা পয়সার হিসাব, বাজারে যেতে গেলে টাকা পয়সার হিসাব, এই ধরনের প্রয়োজনীয় গণিত আমাদেরকে তাকে শেখাতে হবে। আমাদের শেখাতে হবে তাদেরকে লিখতে এবং পড়তে। লিখতে শেখাতে হবে, সেখানে তাদের বর্ণমালা শেখানোর দরকার পড়ে। আমাদেরকে সেখানে বাংলা বর্ণমালা যেগুলো আছে সেগুলো শেখাতে হবে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ইংরেজি যে সমস্ত লেটারগুলি রয়েছে সেগুলো তাদেরকে শেখাতে হবে, পড়াতে হবে। এখানে আমি বলে রাখি যে কার্যকরী সাক্ষরতা বলতে একজন ব্যক্তি মিনিটে 60টি শব্দ পড়তে পারে। লিখতে পড়তে হবে, তাদের দৈনিক সংবাদপত্র পড়তে পারে, কারণ 3R বলা হয়েছে আমাদের যে খবরাখবর, দেশীয় যে রাজনীতি, দেশীয় যে সমস্ত কৃষি ব্যবস্থা, সমস্ত কিছু আমাদের মাতৃভাষায় বিভিন্ন দৈনিক সংবাদপত্রে বের হয়। তাই আজকের আবহাওয়া কেমন, কালকে কিরকম হবে, আজকের বাজার দর কেমন, যাতে মানুষকে ঠকাতে না পারে, যাতে মানুষ প্রবঞ্চনার শিকার না হয়। তো সেই কারণে আমি প্রত্যেককে বলবো এই উদ্দেশ্যে আমাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ হয়ে একজন নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর করার জন্য তোমরা এগিয়ে আসবে এবং স্বাক্ষর তোমরা করতে পারবে। তোমরা আজ শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে রয়েছো, ভাবি শিক্ষক তোমরা, ভাবি শিক্ষিকা তোমরা। অনেকেই অবশ্য প্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকা আছে। আমি মনে করি তোমরা এখানে প্রত্যেকেই আমাদের শিক্ষক শিক্ষিকা। তোমরা আমাদেরকে অনেক সংশোধন করিয়ে দাও। আমরা অনেক সময় পড়াবার সময় ভুল করে থাকি, বা তোমরা না থাকলে আমরা নিজেদেরকে সংশোধন করার জায়গা পেতাম না। তোমরা আছো বলেই আমরা সংশোধন হচ্ছি, আবার একটা প্রজন্ম আসবে বলেই তোমরা সংশোধন হবে। আজ আমরা যে উদ্দেশ্যে এখানে মিলিত হয়েছি, সেই উদ্দেশ্য সফল হবার লক্ষ্যে আমাদের প্রত্যেককে এখানে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমাদের এনসিটির গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে
এই প্রোগ্রামটিকে পোস্ট ব্যানার, এসে রাইটিং, কুইজ কম্পিটিশন আর অন্যান্য ধরনের প্রতিযোগিতা আমরা অন্যান্য বছর এই এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রোগ্রাম করে থাকি। এবছর ভার্চুয়ালির মাধ্যমে হচ্ছে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পিটিটিআই কলেজের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজ বিকেল 5টার মধ্যে আমরা এই গাইডলাইন মেনে কিছু কর্মসূচি করব। সেক্ষেত্রে ভার্চুয়ালির মাধ্যমে এবছরে যেই সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশন, কোভিড-19, সেই কারণে আমরা প্রতিষ্ঠানে যেহেতু প্রত্যেকে আমরা একসাথে হতে পারিনি, ভার্চুয়ালি যে সভা, সেই সভার মাধ্যমে আমরা একত্রিত হয়েছি। এই একত্রিত হওয়ার মাধ্যমে আজকের দিনটির তাৎপর্য সম্পর্কে কয়েকটি বিষয় তোমাদের লিখে আমাদের পাঠাতে হবে। বিষয়গুলি আমি বলছি, তোমরা প্রত্যেকে নোট ডাউন করবে। আমরা তোমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা খুব শীঘ্রই এই বিষয়গুলো আবার দিয়ে দেবো। প্রত্যেককে A4 সাইজে একটি পেজ, শুধু একটি পেজের মধ্যে, ফ্রন্ট পেজের মধ্যে লিখে আজকে তোমরা আমাদের যে কলেজের ইমেল আইডি, সেই ইমেল আইডি বলে দিচ্ছি আমি, সেই ইমেল আইডি তোমরা পাঠাবে। ইমেল আইডিটা হলো gsmptti office office@gmail.com। কোনো স্পেস থাকবে না। আমরা যদিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের ইমেল আইডি প্রোভাইড করব, বিষয়গুলি প্রোভাইড করব, তবুও একবার বলে রাখি যে যে বিষয়গুলির মাধ্যমে তোমাদের এসে রাইটিং করতে হবে সেগুলো হচ্ছে, আমি বারবার বলছি, তোমরা নোট ডাউন করবে। 1 নম্বর, মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়ের শিক্ষা জীবন। মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়ের শিক্ষা জীবন। 2 নম্বর, শিক্ষক শিক্ষণে ও শিশু বিকাশে তার অবদান। শিক্ষক শিক্ষণে ও শিশু বিকাশে মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়ের অবদান। 3 নম্বর, কারিগরি শিক্ষায় মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়ের অবদান। কারিগরি শিক্ষায় মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়ের অবদান। স্বাধীনতা, 4 নম্বর, স্বাধীনতা সংগ্রামে মাননীয় শিক্ষামন্ত্রীর অবদান। স্বাধীনতা সংগ্রামে তার অবদান। 5 নম্বর, দ্বিজাতি তত্ত্বে মৌলানা আবুল কালাম আজাদের অবদান। 5 নম্বর, দ্বিজাতি তত্ত্বে মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়ের অবদান। এবং 6 নম্বর, জাতীয় শিক্ষা দিবসের তাৎপর্য। 11 নভেম্বর আজকের দিনটি, অর্থাৎ জাতীয় শিক্ষা দিবসের তাৎপর্য। এই 6টির মধ্যে যে কোনো একটি এসে তোমরা লিখে A4 সাইজের পেজে লিখে তোমরা পাঠাবে। প্রথমেই খাতার A4 পেজের ওপরে লিখবে কলেজের নাম, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পিটিটিআই, নিজের নাম, ক্লাস রোল, ডিএলএড শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্লাস রোল, এবং বিএড এর ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এনরোলমেন্ট পেয়েছো
বর্ধমান ইউনিভার্সিটির এনরোলমেন্ট নাম্বার পেয়েছো, সেই এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ রোল নাম্বার, এবং যারা রোল নাম্বার পাওনি তারা কলেজের রোল নাম্বার লিখবে। কোর্স কি কোর্স, বিএড না ডিএলএড? সেশন, শিক্ষাবর্ষ কি 2019-21, 2018-20, তোমার শিক্ষাবর্ষ কি সেটা লিখবে, অর্থাৎ কলেজের নাম, নিজের নাম, রোল নাম্বার, কোর্স বিএড না ডিএলএড, সেশন, এই বিষয়গুলি লিখে তারপর টপিকের নাম লিখে সেই টপিকের বিষয়বস্তু সম্পর্কে তোমরা লিখে সেগুলো স্ক্যান করে পিডিএফ করে নির্দিষ্ট মেল আইডিতে বিকেল 5টার মধ্যে তোমরা পাঠাবে। আশা রাখি তোমরা এই কাজটির সঙ্গে সঙ্গে একজন নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর করার দায়িত্ব গ্রহণ করবে। আমি আমার সকল সতীর্থ যারা আমাদের প্রতিষ্ঠান পরিচালনায় সাহায্য করে আসছেন, আমাদের কলেজের সভাপতি মহাশয়, কলেজের আমাদের অন্যান্য শিক্ষাকর্মীবৃন্দ, প্রত্যেককে আমার ভালোবাসা, প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা যথাযোগ্য স্থানে নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা রাখি। ভারত ভাগ হওয়ার সময় তিনি বিরোধিতা করেছিলেন। এমন সময় এই নেতার প্রয়োজন হয়েছিল। যেমন এতদিন তেমনি এখনো আমি দেশভাগের বিরুদ্ধে, বরং দেশভাগের বিরুদ্ধে আমার মনোভাব আগের চেয়েও করা। এখন আপনি আমার একমাত্র ভরসা। আপনি যদি দেশভাগের বিরুদ্ধে দাঁড়ান, এখনো আমাদের শেষ রক্ষার আশা আছে। তবে আপনি যদি চুপ করে থাকেন তো আমার ভয় ভারতের ভরাডুবি হবে। ভারতের ভরাডুবি হবে। সেই জায়গায় আজ আমরাও এসে পৌঁছেছি। শুধুমাত্র ভারত ভাগ নয়, শিক্ষায় যদি স্বাক্ষর নিরক্ষরের দিক থেকে সাক্ষরতার যে দিক, সেই দিকের তলভারিটা যদি না হয়, আর তোমরা ভাবি শিক্ষক শিক্ষিকা হওয়ার যে শপথ নিয়েছ, সেই শপথ যদি সফল না হয়, তাহলে কিন্তু ভারত একদিন শিক্ষার অভাবে ভরাডুবি হবে। তাই আজকের দিনে সেই মহাপুরুষ, মহান নেতা, ভারত রত্ন ভূষিত, ভারতের স্বাধীনতার লড়াইয়ে যিনি নেতা হিসেবে নিজেকে যুক্ত করতে চেয়েছিলেন এবং শিক্ষাবিদ, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাকে আজ আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম নিবেদন করি। তোমরাও সেই শিক্ষক এবং শিক্ষিকা যে যথাযথ সম্মান, সেই সম্মানটুকু প্রাপ্ত হও। আজকের দিনে এই প্রার্থনা, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো।
সচেতন করো সকলকে। এই বলে আজকের আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ।